রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ, বাকি রইল একটি। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু, প্রথম দিন অংশ নেবে বিএনপি। ওয়াল কইরা বাথরুম দিয়ে বন্ধ করে দিয়েছে, আমাকে শৈলের মধ্যে গা ওয়ারাই হচ্ছে। মানুষজন আসাই জানা, মানুষজন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া উপযোগী হয়ে যায়। রাজধানীর মানিকদিতে দেয়াল তুলে রাস্তা দখলের অভিযোগ, আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আদালতে গড়ানো দখলমুক্ত করতে ব্যর্থ সিটি কর্পোরেশন, বিপাকে এলাকাবাসী। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টির মধ্যে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টাদের সংলাপ শুরু হচ্ছে আগামী শনিবার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, প্রথম দিন বৈঠকে যোগ দেবেন বিএনপি নেতারা, পর্যায়ক্রমে অংশ নেবে অন্য দল। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নানা বিষয় তুলে ধরেন প্রেস সচিব। উপদেষ্টা পরিষদের এবারের সাপ্তাহিক বৈঠকে গুরুত্ব পায় পোশাক শ্রমিকদের অসন্তোষ স্থায়ীভাবে নিরসনের প্রসঙ্গ। পাশাপাশি আগামী ৩ বছরে $১১০ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়েও হয় আলোচনা। পরে এক ব্রিফিংয়ে এসব বিষয়ের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম। ৩ বছরের জন্য ২০২৪ থেকে ২০২৭, এটার ২০২৭ সালে এটার গোল হচ্ছে যে $১১০ বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে চাই। গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোটেস্ট হচ্ছে, সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন। সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে প্রথমেই উপদেষ্টাদের সঙ্গে বসবেন বিএনপির নেতারা, পর্যায়ক্রমে অংশ নেবে অন্য দলগুলো। বিএনপি ছাড়া আরও বেশ কিছু দল থাকবে, আপনি দেখবেন আড়াইটার থেকে একটানা মিটিং চলবে। আমি বিএনপির নাম বললাম, আরও আপনারা জানবেন। একদিনে না, এটা হয়তো বা আরও আরেক সপ্তাহ চলবে, আর বা এই শনিবার হলো আর এক শনিবার হবে। এদিকে রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টির মধ্যে ৫টি কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন শুধু বাকি রইল সংবিধান সংস্কার কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ৫টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, একটা কমিশনের ২-১ জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি ১-২ দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের দাবি, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় এক মত বিনিময় সভা থেকে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের ডাকও দেন তারা। বৈরী আবহাওয়ার মধ্যেই হাজির ছাত্র জনতা। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরা, যেখানে ছিলেন গণ অভ্যুত্থানে আহতরাও। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। সরকারকে অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। সচিবালয়ে বসে যারা ভাগবাটোয়ারা করছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাজারে সিন্ডিকেট কেন থাকবে প্রশ্ন তোলেন তিনি। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন, কারণ ছাত্র নাগরিক ৫ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৪ মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা চুরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা ফায়দা লুটছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কিছু মানুষ এই যে স্পিরিট, এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ নিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে, সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়করা বলেন, রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।
সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ তোলেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা বাস্তবায়নকারীরা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। হাসিনা সরকারের দোসরদের রেখে কোনো সংস্কার বাস্তবমুখী হবে না বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি নেতারা। সরকার বিরোধী আন্দোলনে বিইউবিটির নিহত 2 শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শোকার্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনও সক্রিয়। বিদায়ী সরকারের আমলে করা বিভিন্ন চুক্তি কেন জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? শেখ হাসিনা কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা এখনও সচিবালয়ে বসে আছেন তারা আবারও ষড়যন্ত্র করতে পারেন। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। ইউনূস সরকারকে বিপ্লবের চেতনায় রাষ্ট্র সংস্কারের আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘর পরিদর্শনে ভুক্তভোগীদের অভিযোগের মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন কমিশন অফ ইনকোয়ারি। সংস্থাটি জানায়, 13 দিনে কমিশনের কাছে 400 অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার, যার বেশিরভাগ অভিযোগই র্যাবের বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও ভিন্ন মতাদর্শীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা ও গুম খুনের মতো জোরালো অভিযোগ রয়েছে সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যার সংখ্যা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন অব ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 15 সেপ্টেম্বর থেকে এই কমিশনে অভিযোগ দায়ের করা যাচ্ছে। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। তারা জানায়, যেসব অভিযোগ এসেছে তার বেশিরভাগই করা হয়েছে র্যাবের বিরুদ্ধে। অ্যাজ অফ ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত 400 অভিযোগ পেয়েছি মাত্র 13 কার্যদিবসে। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, হ্যাঁ, সিটিটিসির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সামরিক গোয়েন্দা অধিদপ্তরের আয়নাঘর ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শন করে সংস্থাটি। এসব স্থানে কোনো ভুক্তভোগী পাওয়া যায়নি, তবে কমিশন বলছে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলা হয়েছে। ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। ডিজিএফআইয়ের যেটা আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, তো এখানে দেখা যাচ্ছে সাম চেঞ্জেস ওয়ার মেড প্রায়র টু আওয়ার ভিজিট। তো আমরা বলে আসছি ইন আনইকুইভোক্যাল টার্মস, ইন ক্যাটেগরিক্যাল টার্মস ডিজিএফআইকে, আপনারা এখন যে অবস্থা আমরা পেয়েছি এটা সেইভাবে যেন থাকে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তলব করা হবে। এতে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় কমিশন। এটা হচ্ছে খুব স্পষ্ট থাকা দরকার। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যা ও গণহত্যার ঘটনায় 3টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনকে। আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্ভয়ে তথ্য ও অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে।
আন্দোলনে হত্যা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ৫৩টি অভিযোগ জমা পড়েছে। ৩টি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে 2টি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে, মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপুর বাহিনী আমার ছেলেকে গুলি করছে, অনেকগুলো গুলি লাগছে, মাথায় গুলি করছে, পিছনে গুলি করছে। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন আহনাফের মা। সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে, তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা নির্ভয়ে অভিযোগ ও তথ্য জমা দিতে পারবে ট্রাইব্যুনালে। এই ছাত্ররাই যেহেতু মূল আন্দোলনটা করেছিল, যখন তারা মাঠে ছিল তখন অন্যরা ছিল না, সেই কারণে তারাই জানে যে তাদের উপরে যে নিষ্ঠুরতা হয়েছে, হত্যাকাণ্ডটা হয়েছে, সেই বিষয়গুলোর ব্যাপারে তারাই তথ্য দিতে পারবে। এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। পরে চিফ ইঞ্জিনিয়ার জানান, 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। পুরো বিল্ডিংটাকে আমরা একটা কম্পোজিট ওয়েতে আমরা চিন্তা করতেছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এটাকে রেনোভেট করে রেট্রোফিট করে আমরা এটা ব্যবহার উপযোগী করে ফেলব। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল পরিত্যক্ত ঘোষণা করে টিন শেড বিল্ডিংয়ে এতদিন চলছিল বিচার কাজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কড়াকড়ির মধ্যেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এবং কোন পথে ভারতে গেছেন সে তথ্য জানে না বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক কথা বলেন। জানানো হয়, অভ্যুত্থান ব্যর্থ করার অপচেষ্টা হিসেবে দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর বদলে যায় পরিস্থিতি। প্রাণ বাঁচাতে এক একজন রথী মহারথী সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। অনেকে ধরাও পড়েন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। পরিস্থিতি যখন কিছুটা নিয়ন্ত্রণে, তখন কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঘোরাঘুরি করার খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনেও আসে সেই প্রসঙ্গ। খোদ বাহিনী প্রধানও জানেন না কোন পথে ভারতে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমারও প্রশ্ন, তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়, কখন গেলেন সেটাও জানি না। সাম্প্রতিক আন্দোলনে কৌশলগতভাবে বিজিবি ছাত্রদের পক্ষে ছিল বলেও জানান বাহিনী প্রধান। তার দাবি, নিরাপত্তার প্রশ্নে কোনো অবস্থাতেই ছাড় হবে না। বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল, সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মৃত্যু না ঘটে। হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি। সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার। সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। দুর্গাপূজায় পরিস্থিতি অস্বাভাবিক করার পায়তারা নিয়েও দেশবাসীকে সতর্ক করা হয় বিজিবির সংবাদ সম্মেলন থেকে। দুর্গাপূজায় কোনো ঝামেলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনার কথা যদি বলি, অবশ্যই আছে। অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, সেটাকে অস্থিতিশীল করার জন্য বা নস্যাৎ করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে। এবারের পূজায় সীমান্ত লাগোয়া মন্দিরগুলো নিরাপত্তার চাদরে থাকবে বলেও জানানো হয়। ছাড় দিয়ে কোনো কিছু হবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এবার সাইবার নিরাপত্তা আইন বাতিল করার ইঙ্গিত দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে এই আইনের আওতায় হওয়া সব মামলা প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলায় কোনো কালো আইন থাকবে না। রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন সংশোধনে আয়োজিত মত বিনিময় সভায় এ কথা বলেন তারা। কেউ এগিয়ে আসেনি, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। আমি কোন ধরনের সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি। সাইবার নিরাপত্তা আইনের মামলায় ভুক্তভোগীদের একজন খাদিজা এভাবেই তুলে ধরেন তার উপর নিপীড়নের গল্প। তার মতো অনেকেই জীবন থেকে হারিয়েছেন বহু সময়। সাইবার নিরাপত্তা আইন বাতিল নাকি সংশোধন হবে, গত কয়েকদিন ধরেই তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অংশীজনদের মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগীরাও। সভায় অংশ নিয়ে আইনজ্ঞরা সাইবার আইনকে নিপীড়নমূলক আইন হিসেবে তুলে ধরেন। কেউ সংশোধনের আহ্বান জানান, কেউ আবার বলেন পুরোপুরি বাতিল হোক এই কালো অধ্যায়ের। অনলাইনে হার্ট করলে এক ধরনের হবে, আর ফিজিক্যালি হার্ট করলে আরেক ধরনের হবে। এই কনসেপ্ট কোথা থেকে আসলো? হার্ট যদি কেউ অনলাইনে করে, এটা পেনাল কোডে আসবে না কেন? বাক স্বাধীনতার যদি সোকল রিজনেবল রেস্ট্রিকশন এনশিওর করতে হয়, সেই জায়গায় যদি আমরা এমন কিছুতে যাই যে আমাদের ধর্মীয় মূল্যবোধ আহত বলে যে ক্ষুণ্ণ করে, তাহলে সেখানে শুধু ধর্মীয় মূল্যবোধ থাকবে কেন? আইনটি বাতিল চান তথ্য উপদেষ্টাও। বলেন, গণ অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে যেন এই আইনে আর কোনো মামলা না হয়। অপপ্রয়োগের জন্যই আইনটাকে তৈরি করা হয়েছিল। কোনো মামলা যাতে আর না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে। এ সময় মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নাগরিকদের সুরক্ষায় নতুন আইন করা হবে। আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল, সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশে কোনো ধরনের কালাকানুন থাকবে না বলেও সাফ জানান ডক্টর আসিফ নজরুল। সংস্কারের মধ্যে তার প্রতিফলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার করলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ লিখতে গিয়ে এক বিচারক বিব্রত বোধ করায় নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এদিকে ক্ষমতায় আসার পর একের পর এক মামলা ও আদেশ প্রত্যাহারে বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, এতে ভুল বার্তা যাচ্ছে জাতির কাছে। সব মামলা আইনিভাবেই মোকাবিলা করতে চান ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারে তার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান এই নোবেলজয়ী। এর 4 দিন পর দুদকের আবেদনে দুর্নীতির মামলা থেকেও খালাস দেওয়া হয় ইউনূস সহ 14 জনকে। এ সময় তার আইনজীবী বলেছিলেন, এভাবে মামলা প্রত্যাহার চান না তারা, লড়তে চান যথাযথ আইনি প্রক্রিয়ায়। এবার ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশও প্রত্যাহার করলেন উচ্চ আদালতের একটি বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছে, ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এ মামলা লড়েছেন রাষ্ট্রপক্ষের হয়ে, অথচ তিনি বিচারপতি হিসেবে 6 মাস ধরে করেছেন শুনানি। 6 মাস যাবতই কিন্তু তিনিও জানেন, উনি সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না। এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল। তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো, এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। মামলা এবং আদেশ প্রত্যাহারের এ দুটি ঘটনায় বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবীও। তিনি বলছেন, ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহারে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয়, সেভাবে উইথড্র করা হয়েছে। প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই, তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়।
ডলারের সরবরাহ বাড়তে থাকায় জুলাই আগস্টের স্থবিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে বাল্ক পণ্য আমদানি কিছুটা কমলেও বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভ বাড়ায় এলসি খোলায় জটিলতা কাটতে শুরু করেছে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসেই 8,26,528 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের বছরের এই সময়ের তুলনায় 36,697 টিউএস বেশি। রাজনৈতিক অস্থিরতায় জুলাই এবং আগস্টে স্থবিরতা থাকলেও সেপ্টেম্বর মাসে 2,83,000 কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। তবে ডলার সংকটের কারণে আগের 2 মাসে এলসি খোলার জটিলতায় বাল্ক পণ্য যেমন আমদানি কম হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজও এসেছে তুলনামূলক কম। গেল মাসে দুটি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং বন্যাজনিত কারণে আমদানিও কম হয়েছে, ডেলিভারিও কম হয়েছে। তবে এখন সেপ্টেম্বর থেকে সেটা একটু গতি পেয়েছে। আমরা আশা করছি আগামীতে এটা আরো বাড়বে। 38 ধরনের আমদানি পণ্যের পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ শুল্কায়ন এবং জাহাজীকরণ সম্পন্ন হয় বেসরকারি 21টি অফডকে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অফডকগুলিতে 5.6% হারে প্রবৃদ্ধি হিসেবে 2,01,870 টিউএস রপ্তানি এবং 5.1% প্রবৃদ্ধি হিসেবে 69,147 টিউএস আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। আমদানি এবং রপ্তানি দুটো ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি প্রতিকূল অবস্থার প্রেক্ষিতেও। সুতরাং আমরা মনে করি বছরের শেষ মাসগুলোতে এই প্রবৃদ্ধি বহাল থাকবে এবং আমরা বছর শেষে একটা ইনকারেজিং গ্রোথ দেখতে পাবো আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই। ডলার সংকটের কারণে বিগত আওয়ামী লীগ সরকার আমদানির ক্ষেত্রে এলসি খোলায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রিজার্ভের অবস্থান সুসংহত হয়, এলসি খোলার জটিলতাও কেটে যাচ্ছে। আমাদের ডলার ক্রাইসিসটাকে দূর করতে হবে এবং ইম্পোর্ট যারা এলসি করতে চায় তারা যেন স্বাভাবিকভাবে এলসি করতে পারে এবং সেই সাথে মিল ফ্যাক্টরি যেগুলো আছে তারা যেন স্বাভাবিকভাবে তারা চলতে পারে, তাদের ফ্যাক্টরি যেন চালু থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 31,68,690 টিউএস কন্টেনার, 12,32,42,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে। আর বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 3,971টি। রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ বন্যার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ছে তা কিন্তু নয়। তার সাথে যুক্ত হচ্ছে বিশ্বমন্দা, দেশের বাজারে ডলার সংকট। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটতে শুরু করেছে, খুলছে পণ্য আমদানির এলসি, আর এর ফলে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে কারফিউ, সব মিলিয়ে ছাত্র আন্দোলনের সময় উত্তাল জুলাইয়ে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এদিকে আগস্ট থেকে শুরু হওয়া তীব্র তারল্য সংকট এখনও বিরাজমান। আমানতের টাকা তুলতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের সময় জুলাই মাসে সৃষ্ট ব্যাংক খাতের অচলাবস্থা এবং চলমান তারল্য সংকটে কমেছে লেনদেন। সর্বশেষ জুলাই মাসের হিসাব থেকে দেখা যায় 1 মাসে ব্যাংকিং মাধ্যমে লেনদেন কমে 1,47,347 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে জুলাই মাসে ব্যাংকিং চ্যানেলের লেনদেন জুন মাসের তুলনায় প্রায় 21% কম ছিল। বিশেষ করে চেকের মাধ্যমে লেনদেনের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। ছাত্র আন্দোলন দমাতে হাসিনা সরকারের সিদ্ধান্তে টানা 10 দিন ইন্টারনেট বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে ডিজিটাল লেনদেনেও। এছাড়া ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও কমেছে লেনদেন। জুলাইতে ডেবিট কার্ডে লেনদেন কমেছে প্রায় 22 এবং ক্রেডিট কার্ডে প্রায় 15%। এদিকে আগস্ট থেকে শুরু হওয়া তারল্য সংকট এসে ঠেকেছে অক্টোবরে। এখনো বেশিরভাগ দুর্বল ব্যাংকগুলোতে লেনদেন চলছে ঢিমে তালে। কোনো ব্যাংকে 10,000 টাকা তুলতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে গেট লাগিয়ে চালাতে হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। বাংলা ব্যাংক সাপোর্ট না পাওয়ায় দেওয়া খুব কষ্ট হচ্ছে। তারপর যদি সম্ভব হয় কিছু 5,000, 10,000 এইভাবে যদি সম্ভব পারি আর কি, সেভাবে বড় ধরনের কিছু আমাদের হচ্ছে না। ব্যাংক খাতে লেনদেন স্বাভাবিক করতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে টাকা ধার নেয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। দ্রুত তারল্য সহায়তা দেয়া না হলে ব্যাংক খাতের লেনদেনে গ্রাহকদের আস্থা কমবে বলে শঙ্কা ব্যাংকারদের। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং সেক্টরে যে লুটপাটের ঘটনা ঘটেছে, যে দুর্বৃত্তায়ন হয়েছে,
দুনিয়ার ইতিহাসে এই ধরনের দুর্বৃত্তায়নের দ্বিতীয় নজির নাই। আমাদের এখানে প্রায় ধরেন 30 লাখ গ্রাহকের সমস্ত ডিপোজিট গিয়ে জমা হয়েছে 200 লোকের কাছে। ডিপোজিটরদের আস্থা যদি ঠিক থাকে তাহলে আমাদের কাছে ডিপোজিট ঘুরে আসবে, লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে যোগ দেবেন এবং এই সম্পদ ধারণ করার জন্য এখানে একটা যোগ্য জনশক্তি আছে। তবে এসব শঙ্কার মধ্যে রয়েছে সম্ভাবনার হাতছানি। কেন্দ্রীয় ব্যাংকের কাঠামোগত সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাংক খাতে দৃশ্যমান সুফল আসবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। এসএলএমের মতো ব্যাংক লুটেরাদের আগের সরকারি তৈরি করেছে। বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান সংগঠনটির চেয়ারম্যান। ব্যাংকের টাকা লুট করে যারা বিদেশে পালিয়েছে তাদের সশরীরে দেশে হাজির করারও দাবি জানিয়েছে সংগঠনটি। পরে অর্থ উপদেষ্টা জানান, আগের মতো ঢালাওভাবে না দিয়ে ঋণ দেওয়ার আগে ভালো মতো যাচাই বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে বিএবি নেতাদের। লুটেরাদের হাতে পড়ে ধসে পড়া ব্যাংক খাতের সংস্কারে একের পর এক নতুন কৌশল নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে সুদের হার বাড়ানোর পাশাপাশি বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্বল হয়ে পড়া 4টি ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে 945 কোটি টাকা তারল্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের সবল 5 ব্যাংক। এর পরদিন বৃহস্পতিবার বিকেলে ব্যাংক সহ দেশের আর্থিক খাতের সার্বিক বিষয় নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে আসে বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। বৈঠক শেষে সংগঠনটির চেয়ারম্যান জানান, সরকারের পৃষ্ঠপোষকতাতেই দেশে তৈরি হয়েছে এসআলমের মতো ব্যাংক লুটেরা। এটা সৃষ্টি হওয়ার জন্য সাহায্য করা হয়েছে, বুঝছেন তো? সমস্যা তো এখানে যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এসকে টাকা দিয়ে দাও, তুমি তো টাকা দিতে বাধ্য হয়েছে, যে এসআলম যা করে করতে দাও, এইসব করে দেওয়া হয়েছে সরকার থেকে, যে চলে গেছে এখান থেকে হয়তো গেলেই করছে না। এই সময় ব্যাংকের টাকা লুট করে যারা পালিয়েছেন বিদেশে তাদের সশরীরে হাজির করে বিচারেরও দাবি জানান তিনি। আমরা প্রস্তাব করলাম যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, পলাতকদের কোনো রাইট নাই কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে, এটা দেওয়া উচিত না। তাকে ফিজিক্যাল এখানে আসতে হবে, সে পালা আসলে ধরা কেউ নেই, আমরা টাকা ফেরত পাবো কেন? পরে অর্থ উপদেষ্টা জানান, তারল্য সংকট দূর করা সহ ব্যাংক খাতের সংস্কারে যেমন নিশ্চিত করা হবে বিএবির অংশগ্রহণ, তেমনি তারা যেন ঋণ দেওয়ার ক্ষেত্রে আগের মতো ভুল না করে দেয়া হয়েছে সেই পরামর্শ। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এই সময়টায় ব্যাংকিংয়ের ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয়। যত উদ্যোগী নেওয়া হোক না কেন দীর্ঘদিন ধরে তলানিতে থাকা গ্রাহকের আস্থা ফেরাতে সময় লাগবে বলেও মনে করেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারে টানা দরপতনের কারণে এবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। পরে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সামনের রাস্তা অবরোধ করে কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলেন সাধারণ বিনিয়োগকারীরা। পরে গেটে তালা ঝুলিয়ে দেন তারা। চলতি সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী শেয়ার বাজারের লেনদেন ও সূচকের মান, এমন অবস্থায় আন্দোলনে নামেন বিনিয়োগকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারী বান্ধব না। তার 1.5 মাসের মেয়াদে টানা ভুল সিদ্ধান্তে লোকসানে পড়েছেন বিনিয়োগকারীরা। প্রায় 30টা কোম্পানিকে উনি জেটে দিয়েছে, যা আলটিমেটলি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে, কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় নাই। 1.5 মাস থেকে বেশি সময় অতিবাহিত হলে উনি আমাদের সাথে বসেন নাই। এরপরে উনি কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মারা তখন এই জেট গ্রুপ তৈরি করে গেছেন। কমিশন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলেও কোনো সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিনিয়োগকারীরা বলেন, কোম্পানিকে সুবিধা দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের দমিয়ে রাখা হয়েছে। অনেক দিন ধরে আমরা চেয়েছিলাম একজন পুঁজি বাজার বান্ধব এসইসির চেয়ারম্যান। আমরা শুরু থেকেই ওনার নিয়োগের বিরোধিতা করে আসছি। 50 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট ছিল, তো সেখান থেকে আমার 13 থেকে 13.5 লাখ টাকা এখন আছে। তাহলে আপনি হিসাব করেন যে আমার কত পার্সেন্ট নাই। ব্যাংক খাত উদ্ধারে প্রণোদনা দেয়া হলেও পুঁজিবাজার নিয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত সরকার নেয়নি বলেও অভিযোগ আন্দোলনকারীদের। কোনো ব্যাংকার বা অধ্যাপক নয়, কাঠামোগতভাবে অর্থ মন্ত্রণালয় থেকে বিনিয়োগ বান্ধব চেয়ারম্যান নিয়োগের দাবি তাদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।
যারা অর্থনীতি না বুঝে শুধু ধারণার উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ করছেন তারাই বেশি ক্ষতির মুখে পড়ছেন। দেশের শেয়ার বাজার নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। তবে বিনিয়োগকারীদের হতাশা দূর করতে রাষ্ট্র মালিকানাধীন আরও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার পরামর্শ দিচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। শেয়ার বাজারে এক ধরনের অস্থিরতা আছে, সেটা আসলে বড় সমস্যা না। সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে যে আমরা গত এক মাস ধরে দেখতে পাচ্ছি যে আপনার মার্কেটে যে ডেইলি ট্রেড ভলিউম সেটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। 500 থেকে 700 কোটি টাকার মতো ট্রেড ভলিউমটা থাকছে। কারসাজি হয়েছে, বিনিয়োগ এখন বন্ধ হয়ে গেছে, ভালো শেয়ারের সংখ্যা কমে গেছে, আস্থার সংকট তো হবে। এখন আস্থা সংকট কেটে যাবে, তো ইট উইল টেক টাইম। স্টক মার্কেটে শেয়ারের দাম বাড়বে কমবে, প্রতি মুহূর্তে ঝুঁকিও থাকবে। এর মধ্যেই বিনিয়োগ করে লাভবান হওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। এতেই প্রশ্ন উঠেছে অধিকাংশ বিনিয়োগকারী লোকসানের মুখে পড়ার কারণ ও ধরন নিয়ে। স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট অত্যন্ত একটা ডিসিপ্লিনের গেম। যাদের কাছ থেকে কমপ্লেইন শোনেন তারা অধিকাংশ ক্ষেত্রে স্পেকুলেটিভ ইনভেস্টার। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাবটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাব হচ্ছে, ভাই আমি খুব হাই রিস্কে খেলতে চাই, আমি ইনভেস্ট করতে চাই, আমি মিনিমাম 40-50-100% রিটার্ন বের করতে চাই বছরে। আচ্ছা, এই ধরনের ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি খুব দক্ষ না হন আপনি 100% রিটার্ন বের করতে পারবেন না, কিন্তু 100% লুজ করতে পারবেন। এটা খুবই স্বাভাবিক। বর্তমানে দৈনিক যে পরিমাণে শেয়ার হাত বদল হচ্ছে সেটির বিপরীতে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও পর্যাপ্ত। এ অবস্থায় ভালো প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হলে লোকসানে পড়ার সংখ্যা কমবে সাধারণ বিনিয়োগকারীদের। এই সরকার তো অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। আমি অনুরোধ করব যদি সময় করে হলো কিছু সরকারি শেয়ার যদি যেগুলো অলরেডি ইয়েতে আছে, লাইনে আছে বিক্রি করার জন্য, লিস্টে আছে এটা সরকারি দপ্তরে, সেগুলো যদি বিক্রি করতে পারে তাহলে উপকার হবে। শেয়ার যারা ভালো কিনতে চায় তারাও উপকৃত হবে, আর ওই যে সরকারও কিছু টাকা পেয়ে যাবে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ বিদ্যুৎ জ্বালানি প্রকৌশল ব্যাংক খাতের রাষ্ট্রায়ত্ত 19টি প্রতিষ্ঠান। কয়েক মাস আগে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হলেও পরে সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনে অস্থিরতা ও প্রশাসনিক স্থবিরতার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। চলতি অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে এডিপির বাস্তবায়নে ব্যয় হয়েছে 7,143 কোটি টাকা, যা মোট এডিপির মাত্র 2.57%। এক্ষেত্রে বছর শেষে যেন দেশের মানুষ অপচয়হীন টেকসই উন্নয়ন দেখতে পায় সেদিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জুলাই মাস জুড়ে রাজনৈতিক অস্থিরতা আর আগস্টের শুরুতে সরকার পতনে প্রশাসনিক স্থবিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে। আবার বৈদেশিক অর্থায়নের বেশ কিছু প্রকল্পের বিদেশি কর্মী, ঠিকাদার প্রতিনিধি ও পরামর্শকরা চলে গেলে ব্যাহত হয় প্রকল্প বাস্তবায়নও। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত প্রকল্পের পাশাপাশি নতুন করে পর্যালোচনা করছে চলমান বিভিন্ন প্রকল্প। পরিস্থিতির প্রতিফলন দেখা গেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্যেও। এতে দেখা গেছে চলতি অর্থ বছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল 2,78,288 কোটি টাকা। বিপরীতে অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে বাস্তবায়ন হয় মাত্র 2.57%। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল 3.84%। পর্যালোচনা বলছে গত কয়েক বছরের মধ্যে অর্থ বছরের প্রথম 2 মাসে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। চলমান পরিস্থিতির নিরিখে এডিপি বাস্তবায়নে ধীরগতির যৌক্তিকতা থাকলেও বছর শেষে মানুষ যাতে অপচয়হীন টেকসই উন্নয়ন দেখতে পায় সেদিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সরকার পরিবর্তন সবকিছু মিলে ফার্স্ট কোয়ার্টারে যে বাস্তবায়ন খুবই ধীরগতি, সেটি স্বাভাবিক। কোয়ালিটি এক্সপেন্ডিচারটা যাতে দেখা হয়। আই এম নট ওয়ারিড অ্যাবাউট কত পার্সেন্ট বাস্তবায়ন হলো, কিন্তু প্রথম প্রান্তিকে যে স্ট্রাগলটা গেছে এর পরের প্রান্তিকে যাতে সেই স্ট্রাগলটা না হয়, তো সেটি খুব ভালো করে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের মধ্যে চলে যাওয়া উচিত। আইএমইডির
তথ্য, জুলাই আগস্ট মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয় ৩,২৪১ কোটি টাকা, যা সরকারি তহবিলের বরাদ্দের ১.৬৯%। আর বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে ওই সময় ব্যয় হয়েছে ৩.১০% বা ৩,০৯৮ কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সারা দেশে জেলা প্রশাসক নিয়োগ ও পরিবর্তনে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। গণমাধ্যমে এ বিষয়ে আসা সংবাদকে মিথ্যা বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলা প্রশাসক নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশেই জেলা প্রশাসক পরিবর্তন করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রথম দফায় ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় এবং একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় আরও ৩৪ জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু ডিসি নিয়োগ নিয়ে আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তাদের একটি পক্ষ। নিয়োগ বাতিলের দাবিতে মন্ত্রণালয়ে তুমুল হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা। ডিসি নিয়োগ নিয়ে নানা কেলেঙ্কারির পর এবার খোদ প্রশাসনের কেন্দ্রবিন্দু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধেই কয়েক কোটি টাকা অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। লেনদেন বিষয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এক ব্যক্তির সঙ্গে জনপ্রশাসন সচিবের আলাপচারিতার স্ক্রিনশট গণমাধ্যমে প্রকাশিত হওয়ার অভিযোগ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোখলেসুর রহমান। অর্থ লেনদেনের অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে সংবাদটি মিথ্যা বলে দাবি করেন তিনি। এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই বুঝতে আমি মূল্যহীন মনে করি। অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে এবং এর সত্যতা খতিয়ে দেখতে কমিটি গঠন করার কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেজ মুর্শিদ। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। ক্যাবিনেটে কথা হয়ে গেছে, এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা তো মেনে নেওয়া যাবে না। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, একই ঘটনায় এর আগে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ৩ কোটি টাকার চেক নেয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি। কালবেলাতে একটা রিপোর্ট এসছে জনপ্রশাসন সচিবকে নিয়ে। রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোনো বাধা না থাকলেও মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ায়। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। একদিনের সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সহ প্রায় ১ ডজন বিষয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, আটকে পড়া শ্রমিকদের পাঠানো এবং নতুন শ্রম বাজার উন্মোচনে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ও পাচারের অর্থ ফেরাতে দেশটির ভূমিকা নিশ্চিতের তাগিদ তাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ২ মাসের মাথায় প্রথম কোনো সরকার প্রধান হিসেবে শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী সহ ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সফরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দুই দেশের সরকার প্রধানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি সহ প্রায় ১ ডজন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার প্রধানের মাঝে একটি ব্যক্তিগত ভালো সম্পর্ক বিদ্যমান। আমরা আশা করি যে যেগুলি সমস্যা আমাদের সামনে আছে মালয়েশিয়া সংক্রান্ত বিষয়, সেগুলির অনেকখানি আমরা হয়তো সমাধান করব। এদিকে ২০২৫ সালের জন্য মালয়েশিয়া আসিয়ান জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, যে জোটের অংশ মিয়ানমারও। ফলে আসিয়ান জোটের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হবে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে গতানুগতিক সহযোগিতা বৃদ্ধির বাইরে প্রত্যাবাসনে নতুন কোনো পদ্ধতি আলোচনা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তারও অনেক চিন্তাভাবনা আছে রোহিঙ্গা নিয়ে। এখন দুজন মিলে কিছু নতুন করতে পারে কি না সেটাও দেখা দরকার। অনেকেই আশা করছেন যে নতুন একটা অ্যাপ্রোচ হয়তো তৈরি হবে, যেহেতু মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার
সেও আগ্রহী, সেখানে একটা হয়তো নতুনত্ব আসতে পারে। এদিকে ভিসা পাওয়ার পরেও 17,000 বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদেরকে পাঠানো এবং নতুন কর্মবাজার উন্মুক্ত করতে এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলেও মনে করেন বিশ্লেষকরা। শ্রমিকদের মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে কিছু নতুন দিক নির্দেশনা আসবে এবং যে আগের যারা যাওয়ার কথা ছিল আমার মনে হয় যে তাদের ব্যাপারে একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। এছাড়াও মালয়েশিয়া বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের অর্থ পাচারের অন্যতম গন্তব্য। পাচার হওয়া অর্থ ফেরাতে দুই দেশ সমঝোতায় আসে কিনা সেটিও লক্ষ্য রাখার বিষয় বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এবং ওখানে যদি বেআইনিভাবে সেটাকে ব্যবহার করে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা। এ সময় সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন সহ জড়িত অন্যদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে বায়রা। সিন্ডিকেটের কারণে 50,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। নেপাল সহ অন্য 13টি দেশের মতো বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর ব্যবস্থা চালুর আহ্বানও জানান সংগঠনের নেতারা। তাদের প্রত্যেকটা সফটওয়্যারে এক একটা লাইসেন্সের বিপরীতে 30,000 করে মাইগ্রাম এসছে। যেখানে লোক যাবে 1 লক্ষ, সেখানে 29 লক্ষ লোকের সাথে দুর্নীতি করার জন্য তারা একটা বিরাট একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির কারণে নির্দিষ্ট সময় যে সকল কর্মী যেতে পারেনি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়া পাঠানোর দাবি করছি। নেপাল সহ অন্যান্য 13টি দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়া কর্মী গ্রহণ করে ঠিক বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের আমরা দাবি করছি। পবিত্র হজ এবং ওমরা মৌসুমে অস্থায়ী শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। 2025 সাল থেকে অস্থায়ী এ ভিসার মেয়াদ 2 মাস বাড়িয়ে 5 মাস 11 দিন করা হয়েছে। কর্মীদের সুরক্ষার জন্য সৌদি সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। 2025 সালের পবিত্র হজ সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। হজ ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি হাজিদের সেবা নিশ্চিতে আগে থেকেই নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তারই ধারাবাহিকতায় এবার হজ ওমরাহ মৌসুমে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে অস্থায়ী শ্রমিকদের ভিসার মেয়াদ 3 মাস হলেও তা বাড়িয়ে 5 মাস করা হয়েছে। অস্থায়ী কর্মীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে লিখিত নিয়োগপত্রের পাশাপাশি থাকতে হবে নিয়োগকর্তা ও কর্মীর স্বাক্ষর। এছাড়া ভিসার আবেদনের সঙ্গে জমা দিতে হবে চিকিৎসা বীমার নথিপত্র। সৌদি আইন লঙ্ঘন করলে অপরাধের মাত্রা অনুযায়ী দিতে হবে ক্ষতিপূরণ। সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শ্রমবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর হজ মৌসুমে পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মানুষ সৌদি আরবে জড়ো হন। হাজিদের নিরাপত্তার পাশাপাশি সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিয়োগ দেওয়া হয় অসংখ্য অস্থায়ী কর্মী, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত সহ প্রতিবেশী দেশ থেকে নেওয়া হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আমদানি করা বেশিরভাগ প্রসাধনী পণ্যই ভেজাল ও মানহীন। এগুলো ব্যবহারে একদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। বৃহস্পতিবার সকালে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাজার সংশ্লিষ্টরা বলেন, নকল পণ্য আমদানি বন্ধ হলে হাজার কোটি টাকার স্থানীয় বাজার তৈরি সম্ভব। দেশের বাজারের বড় একটি অংশ দখল করে রেখেছে বিদেশি প্রসাধনী পণ্য। তবে রঙিন মোড়কের আড়ালে বেশিরভাগ পণ্যই নকল ও মানহীন, যা কিনে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন ভোক্তা। পাশাপাশি ভুগছেন ত্বকের নানামুখী সমস্যায়। এমন সব অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে অভিযানে নেমে সত্যতা পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন পর্যবেক্ষণ শেষে স্থানীয় কসমেটিক বাজারকে উৎসাহিত করতে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে ভোক্তা অধিকার। সেমিনারে ভোক্তার পরিচালক বলেন, নকল প্রসাধনীতে শুধু ভোক্তার স্বাস্থ্য ঝুঁকি নয়, বিশাল অঙ্কের রাজস্বও হারাচ্ছে সরকার। দেশীয় কোম্পানিগুলোকে ব্র্যান্ডিং করা গেলে প্রায় 1000 কোটি টাকার বাজার তৈরি সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। এই সেক্টর থেকে এটি আসলে আগামী 2 বছরের মধ্যে 1000 কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব
এবং গ্লোবালি এই যে কসমেটিক্সের যে মার্কেটটি, সেই মার্কেটটিও বিশাল, এবং বাংলাদেশের ক্ষেত্রে যেই মার্কেট সেটিও বিশাল। একমত পোষণ করে বিএসটিআই জানায়, বিদেশি পণ্যে ক্ষতিকারক মার্কারি ও ক্রোমিয়াম পাওয়া যায়, যা দেশীয় পণ্যে থাকে না। দেখা যায় যে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো গুণগত মান কোনো অংশ কম নয়, বরং দেখা যায় বিদেশি পণ্য যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা অনেক ভেজাল জিনিস পেয়ে থাকি। প্রতিষ্ঠানে যারা স্টেক হোল্ডার যারা আছেন তাদের অনেক দায়িত্ব, তাদেরকে সচেতন হতে হবে। এ সময় বিশেষজ্ঞরা বলেন, এ খাতের উদ্যোক্তা বাড়াতে ঋণ সহযোগিতা ও আমলাতান্ত্রিক জটিলতা রোধ করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব হবে। আমাদেরকে এডুকেটেড বায়ার হতে হবে, আমাদের নলেজেবল বায়ার হতে হবে। এট দি সেম টাইম আপনি যখন ভালো বায়ার হবেন, ভালো জিনিস কিনবেন, ম্যানুফ্যাকচারাররা ভালো জিনিস তৈরি করবে। আমাদের ব্যাংকিং সেক্টরকে এগিয়ে আসতে হবে, এবং ব্যাংকিং সেক্টরকে এগিয়ে আসতে হবে, তারা ফাইন্যান্স করবে। অর্থনীতিবিদের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রসাধনী সামগ্রীর বার্ষিক বাজার প্রায় 909 মিলিয়ন মার্কিন ডলার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি খাদ্য গুদামে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে। কৃষকের অভিযোগ, টাকার ভাগ না দিলে তাদের কাছ থেকে কেনা হয় না ধান। এমনকি 15 আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতিকে। অবশ্য এ নিয়ে দায়সারা বক্তব্য খাদ্য বিভাগের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ধান। অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায় অর্থ না দিলে কেনা হয় না ধান। কৃষকরা জানান, সদর উপজেলার খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনিয়া প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেন। টাকা না দিলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ কারণে অনেকেই খাদ্য গুদামে ধান বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। টাকা ঘুষ না দিলে ধান নেব না, এই কথা কয়। তারপর সে ধান নেয় নাই, সে ধান নিয়ে বাড়ি পরে সস্তা বেশি দিয়েছে। ধান নেয় না, ঘুষ চায়। সে 5,000 টাকা দিয়েছে, সে ধান নেছে। ও সিলেসডি নাম করে একটা অফিসার। শুধু আর্থিক অনিয়ম নয়, অভিযোগ উঠেছে 15 আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে জেলা আওয়ামী লীগের সভাপতিকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন অভিযুক্ত প্রবীর কুমার। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত। তবে সম্প্রতি মোবাইলে ধারণ করা তার একটি সাক্ষাৎকারে তিনি চাল দেওয়ার কথা স্বীকার করেন। আপনিও জানেন, সবাই জানে 20 টন চাল দাবি করছে 15 আগস্ট। আমি বলছি না, আমি 20 টন চাল কোথা থেকে দেবো না বলছি, তখনই সে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন। তার আমি টাকা দিইনি। কি দিয়েছেন? সে তারা সেই 15 আগস্ট পারপাস 3 টন চাল নিয়েছে। এ বিষয়ে কথা বলতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এসব নিয়ে দায়সারা বক্তব্য খাদ্য বিভাগের। কৃষক তার অ্যাকাউন্ট থেকে সে নিজে টাকা তোলে। এখানে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নাই, এবং আমার এও বাইরে যে এটা হওয়ার কথা না। এইখান থেকে টাকা নেয় কিনা যদি আপনারা বলেন, তাইলে আমরা যদি অভিযোগের মতো করেন, তাইলে আমরা এটা তদন্ত কমিটি করে দেখব। 32 টাকা কেজি দরে 2256 মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ থাকলেও চলতি মৌসুমে গোপালগঞ্জে 249 জন কৃষকের কাছ থেকে সংগ্রহ হয়েছে মাত্র 748 মেট্রিক টন ধান। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। 80 বছর আগে নির্মিত একতলা ভবনেই চলছে মাদারীপুর সদর হাসপাতালের লাশ কাটা ঘরের কার্যক্রম। পুরানো এ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও নেই নতুন ভবন নির্মাণের কোনো অগ্রগতি। স্বাস্থ্য বিভাগ বলছে বিষয়টি গণপূর্ত অধিদপ্তরকে জানানো হয়েছে। আর গণপূর্ত বিভাগের দাবি, মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পেলেই শুরু হবে নতুন ভবন নির্মাণের কার্যক্রম। সঞ্জয় কর্মকার অভিযোগের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আগন। কোথাও খসে পড়ছে পলেস্তারা, আবার কোথাও ভেঙে গেছে দরজা জানালা। ঝুঁকি নিয়েই চলছে ময়নাতদন্ত কেন্দ্রের কার্যক্রম। 1944 সালে মাদারীপুর সদর হাসপাতালের পেছনে নির্মাণ করা হয় একতলা বিশিষ্ট লাশ কাটা ঘর বা ময়না তদন্ত কেন্দ্র। এরপর আর কোনো নতুন ভবন নির্মাণ হয়নি। কয়েক দফা লাখ লাখ টাকা খরচ করে পুরনো ভবনটি সংস্কার করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হাসপাতালের ডোম ও চিকিৎসকরা। বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কার্যকর ব্যবস্থা না নেয়ায় বাড়ছে আতঙ্ক। খুব রিস্কে থাকতে হয়, দিন নাই রাত নাই আমার এই জায়গায় আসতে হয়।
কোন সময় একটা আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যেতে পারে। জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, নতুন ভবন নির্মাণে গণপূর্ত অধিদপ্তরকে একাধিকবার জানানো হয়েছে। এদিকে গণপূর্ত বিভাগ বলছে, নতুন ভবন নির্মাণে মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শুরু হবে কার্যক্রম। আমরা পিডব্লিউকে বলেছি, তারা হয়তো তাদের অনুযায়ী তাদের যেভাবে তারা দাবি করে যে কোনো ভবন করতে গেলে বা সংস্কার করতে গেলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সেটা করে থাকে। তো সেরকম একটা অবস্থা হলে তারা আমাদের ওটা রিপেয়ার করে দেবে। প্রশাসনিক অনুমোদনের জন্য আমরা চিঠি দিয়েছি। এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা প্রশাসনিক অনুমোদন দেয়, সেক্ষেত্রে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট তারপরে এটা ডিজাইন করবে। ডিজাইনের পরে আমরা ডিটেইল এস্টিমেট করব। একজন ডোমের সহযোগিতায় হাসপাতালের গঠিত কমিটির চিকিৎসকরা লাশের ময়নাতদন্ত করে থাকেন। মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রতি মাসে 15 থেকে 20টি লাশের ময়নাতদন্ত করা হয়, যার 1/3 অজ্ঞাত। এসব পরিচয়হীন লাশের দাফন করা হয় পৌর কবরস্থানে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। জিআই পণ্যের ঝুড়িতে টাঙ্গাইলের বিখ্যাত কৃষি পণ্য আনারস যুক্ত হওয়ায় আনন্দে ভাসছেন এই জনপদের মানুষ। তারা বলছেন, এর মাধ্যমে জেলার নাম উজ্জ্বলের পাশাপাশি উন্মোচিত হয়েছে ব্যবসার নতুন দ্বার। কাদিক তালুকদারের তথ্য ও রাশেদ খানের তোলা ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই আনারসের বাগান। ভেতরে ঢুকলেই রসালো ফলটির মৌ মৌ গন্ধ। আনারসের রাজধানী হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল। বাংলাদেশে সর্বপ্রথম ফলটি চাষের গোড়াপত্তন হয় 1942 সালে। ইতিহাস থেকে জানা যায়, মেঘালয় থেকে 750টি চারা এনে মধুপুরের ইলিতপুর গ্রামে চাষ শুরু করেন গারো সম্প্রদায়ের এক কৃষক। পরে তার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে আনারস আবাদ। বর্তমানে দেশে সবচেয়ে বেশি চাষ হয় জায়ান্ট কিউ, হানি কুইন ও MD2 জাতের আনারস। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। এতে 31 নম্বর শ্রেণীতে এই কৃষি পণ্যটি জিআই 52 হিসেবে তালিকাভুক্ত হয়। এতে খুশির জোয়ার বইছে আনারস চাষি ও জেলার সর্বস্তরের মানুষের মাঝে। জিআই পণ্য হিসেবে আমরা স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের আরো উৎসাহ আরো বেশি বাড়লো। আমরা দিন আরো বেশি বেশি আরো ফসল আবাদ করতে পারবো। দেশের আনারস বিভিন্ন জায়গায় যায়, মধুপুর যায়, টাঙ্গাইল, ঢাকা, চান্দরা। দেশের বাইরে গেলে আমরা অনেক আরো খুশি হব, আমরা লাভ হব, আমরা উৎসাহ থাকবো। বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের দেশের একটা উন্নয়ন। সারা বিশ্বে যদি আনারস আমরা বিক্রি করতে পারি তাহলে অবশ্যই দেশের আরো ভালো হবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, মধুপুরের আনারস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি বিশ্বব্যাপী একটি ব্র্যান্ডিং ভ্যালু হলো যে মধুপুরের আনারস। তো সেক্ষেত্রে আমাদের সামনে রপ্তানির অনেক সুযোগ প্রসারিত হবে। রপ্তানি করার জন্য কিছু নির্দেশনা আছে। অবশ্যই তাকে নিরাপদ আনারস চাষ করতে হবে। প্রচলিত যেই হরমোন প্রয়োগ করছে মানে বিচার বাধাহীনভাবে, সেভাবে হরমোন প্রয়োগ করা যাবে না। চলতি বছর জেলায় 7,600 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। অতিবৃষ্টির কারণে নরসিংদীতে নষ্ট হয়েছে শীতকালীন আগাম সবজির চারা। নতুন করে চারা রোপণ করায় খরচের প্রভাব পড়েছে দামে। এতে সবজি চাষিদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। মাহমুদুল হাসান মাহফুজের ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট। প্রখর রোদ ও কীটপতঙ্গের হাত থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহারে বিশেষ সুরক্ষা। চারা পরিচর্যায় ব্যস্ততা চাষিদের। বেগুন, ফুলকপি, শিম, বাঁধাকপি, মরিচ, লাউ, শসা, টমেটো, পেঁপে সহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করেন নরসিংদীর শিবপুর অঞ্চলের কৃষকরা। শীতকালীন আগাম সবজির জন্য প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 3 বার বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে উৎপাদন করা হয় এসব চারা। কিন্তু অতিবৃষ্টির কারণে এবছর বীজতলা নষ্ট হওয়ায় পুনরায় বীজ রোপণ করতে হয়েছে। বৃষ্টি আমরা অনেক চারা নষ্ট হয়েছে, অনেক মানুষের অনেক খাড়া নষ্ট হয়েছে। বৃষ্টি মিলে ভালো আছে, যেটা আলি অনেক আলি বাদ গেছে। আমার দেখা গেছে আপনার 50 থেকে 70,000 টাকার মতন ক্ষতি হয়েছে। গুণগত মান ভালো হওয়া এখানকার উৎপাদিত সবজির চারার চাহিদা দেশের বিভিন্ন জেলার কৃষকদের মধ্যে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার চারার দাম বেশি বলে জানান ক্রেতারা। এই বীজগুলি আমরা কিনে আনতাম 600 টাকা, এখন হয়ে গেছে প্রায় 1000 টাকার মতো। আমরা আরো 1-2 মাস আগে লাগাইতে পারতাম চারাটা, কিন্তু চারা না থাকার কারণে, বৃষ্টির কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি। এদিকে ক্ষতি পুষিয়ে ভালো মানের চারা উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বীজ
বীজতলা ফেলার আগেই তাদের যে বীজগুলো সেগুলো অঙ্কুরোদ্গত হবে কিনা সেগুলো কিন্তু পরীক্ষার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই এবং সেই অনুযায়ী তারা কিন্তু বীজতলা ফেলে যায়। চলতি বছর জেলায় 10,450 হেক্টর জমিতে শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নরসিংদী। শারদীয় দুর্গোৎসব ঘিরে ঢাক, ঢোল, তবলা, খোল সহ নানা ধরনের বাদ্যযন্ত্র তৈরি ও মেরামতে ব্যস্ততা বেড়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জের ঋষিপল্লীতে। তবে এক সময়ের জৌলুসপূর্ণ এ পেশার বিলুপ্তি ঠেকাতে কাজ করে যাচ্ছেন মাত্র 20 থেকে 25টি পরিবার। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। কারিগরের হাতের তালে পরখ করে নেওয়া হচ্ছে বাদ্যযন্ত্র। শেষ পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলে যাবে যন্ত্রশিল্পীদের হাতে। দরজায় কড়া নাড়ছে দুর্গোৎসব। এই আয়োজনে ঢাক, ঢোল, তবলা, খোল সহ নানা ধরনের বাদ্যযন্ত্রের চাহিদা থাকে বেশি। তাই তো বাদ্যযন্ত্র তৈরি আর মেরামতে ব্যস্ত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ঋষিপল্লীর ঢাকের কারিগররা। সারা বছর বাদ্যযন্ত্র চাহিদা কম থাকলেও পূজার সময়টাতে ক্রেতাদের আগমন বাড়ে। সে সুযোগটা কাজে লাগাতে রাত দিন কাজ করে যাচ্ছেন কারিগররা। বংশ পরম্পরায় চলে আসা পেশায় যুক্ত আছেন পরিবারের নারী সদস্যরাও। মৃদঙ্গ, নাল, বাউল গানের ডোল, তবল চিট, হ্যাঁ, এই খমক, এই এরপরে চারডাম, বিটডাম, এগুলা কাজ করি। ছেলে পেলে লয়ে অনেক কষ্ট করে তাহলে এই কাজ আমরা ধৈর্যই রাখছি। কেরে এটা আমরা বাপদাদার পেশা, ওইটা আমরা ছাড়তে পারি নাই। জৌলুস হারানোই জীবন জীবিকার তাগিদে অনেকে এই পেশা ছেড়ে বেছে নিয়েছেন নতুন পেশা। তবে এখনো যারা এই পেশায় আছেন তাদের দিন কাটছে কষ্টে। পুরান কাজ করি, নতুন মেরামত করি, নতুন কুল, ডোল, তবল, ঢাক, এই সব কাজ করি আমরা। 14-15 বছর হয়েছে এই সময় থেকেই আমি বাবার সাথে এই কাজ করে আইছি। বাদ্যযন্ত্রের কারিগরদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এই পেশাকে টিকিয়ে রাখতে নানা উদ্যোগের কথা জানান জেলা সমাজসেবা কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা। তাদের যে শিক্ষা প্রশিক্ষণ, তাদের পেশাটা যাতে টিকিয়ে রাখতে পারে, তারপরে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। একসময় ঋষিপাড়ায় শতাধিক ঢাকঢোলের কারিগর ছিল, বর্তমানে টিকে আছে মাত্র 20 থেকে 25টি পরিবার। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন এখন দৃশ্যমান। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন 38%। প্রকৌশলীরা বলছেন নানা চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতল সড়ক চালু করে যানজট নিরসন সম্ভব হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে 6 লেনে 310 মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হচ্ছে। পঞ্চবটির এই ইন্টারসেকশন ছাড়াও কাশীপুর থেকে চরসৈয়দপুর পর্যন্ত 2 লেনে দোতলা। পুরনো সড়কটি আরও 2 লেনে প্রশস্ত হচ্ছে এই অংশে। শীতলক্ষা 3 সেতুর গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 3.75 কিলোমিটার সড়ক সরাসরি 4 লেনের। সারি সারি খুঁটি দাঁড়িয়ে গেছে, উপরে বসেছে গার্ডার। দ্বিতল সড়ক তৈরিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। 1171টি পাইলের মধ্যে 871টি সম্পন্ন। 280 পিয়ার কলামের মধ্যে 161টি আর 270টি পিয়ার ক্যাপের 223টি সম্পন্ন এখন। এতে খুশি নির্মাণ কর্মী সহ স্থানীয়রা। এই রাস্তাঘাট কমপ্লিট হলে আমাদের গাড়ি ঘোড়াগুলো ভালোভাবে চলবে, জনগণের দুর্ভোগটা কম হবে। রিভার কেসগুলা ইনস্টল করি, ইনস্টল যখন ফিনিশ হয় তখন টিমি পাইপ নামাই। টিমি পাইপ নামানোর পর আমরা কংক্রিটিং করি। প্রথমে আমরা একটা রিভার কেস মেকিং করি, তারপর হচ্ছে ওটা বেডের উপরে ওঠানোর পর হচ্ছে ফর্মওয়ার্ক সেটিং করি। সেটিং করার পর আমাদের যে কনসালটেন্ট পার্ট আছে ওনারা চেক করে করার পর আমরা কাস্টিং করি। ফর্মওয়ার্কগুলো ইনস্টলেশন শেষে আমরা অ্যালাইনমেন্ট সব কিছু চেক দেবো অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী, আমাদের লেন্থ ওয়েট সব ঠিক আছে কিনা। এরপরে আমরা কাস্টিংয়ের প্রিপারেশন নিব। প্রকৌশলীরা বলছেন নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস আইডেন্টিফিকেশন। এই চ্যালেঞ্জটা ওভারকাম হয়ে গেলে পরে তাহলে আমরা পাইলের রিডিজাইন, এমনকি পাইল ক্যাপে রিডিজাইন করে আমরা
প্রজেক্টটা দ্রুততম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারব। প্রায় 10.5 কিলোমিটার সড়কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 2,242 কোটি 77 লাখ টাকা। এই প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতল সড়ক নির্মাণে খুঁটির উপর 200 গার্ডার বসে গেছে। এখন প্রস্তুতি চলছে বক্স স্ল্যাব স্থাপনের। কাজের অগ্রগতি 38%। নারায়ণগঞ্জের চরশরীদপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক। খানাখন্দে ভরা সড়কগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। তবে শিগগিরই সড়কগুলো সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। আশিকুর রহমানের রিপোর্ট। বিটুমিন আর খোয়া উঠে সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। জমেছে বৃষ্টির পানি, ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। সংস্কার না হওয়ায় রাজবাড়ী পৌরসভার 2 নম্বর রেলগেট থেকে নূরপুর পর্যন্ত পুরো সড়কটি ভেঙে বড় আকৃতির খানাখন্দের সৃষ্টি হয়েছে। হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকান্দর চৌরাস্তা, ড্রাই আইস ফ্যাক্টরি ও ভবানীপুর সহ পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কেরও একই দশা। চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পৌরসভার প্রায় 2 লাখ মানুষ। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার করা হয় না, মেরামত করা হয় না। মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার যা পরিস্থিতি, এই রাস্তাতে তো গাড়ি গুড়ি চালাই না, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। রোগী নিয়ে আসলে পারে, রোগী যদি নিয়ে আসে সুস্থ তো অসুস্থ হয়ে যায় গাড়িতে থেকেই। এগুলো যার যার স্বার্থ হাসিল করার জন্যই এই পৌরসভায় মেয়র হয়, তাছাড়া জনগণের জন্য কেউ আর হয় না। সমস্ত রাস্তার ব্যাপারে তারা যেন আশু পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের চলাচলের ব্যাপারে যেন আর একটু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর ব্যবস্থা করে দেন। নতুন প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, আইইউআইডিপি থেকেই পুনরায় মেইনটেনেন্সের কাজ করা হবে। হ্যাঁ, এই রেইনি সিজন তো চলে গেলে আমরা এটা মেইনটেনেন্স কাজটা করতে পারবো। রাজবাড়ী পৌর এলাকার 108 কিলোমিটার সড়কের মধ্যে 68 কিলোমিটার অংশেরই বেহাল দশা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার মামলায় আলাইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র্যাব সারা দেশে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব 11 এর একটি দল সেনাবাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার ভোর রাতে আলাইয়ারপুর ইউনিয়নের অভিযান চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াসউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করা হয়। তার নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে। পরে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয় তাকে। মোংলা পোর্ট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সহ আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি পৌর শহরের 3 নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল শরীফ মোংলা থানায় চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার ভোররাতে 3 নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা সহ 7 নেতাকর্মীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাদের। ছাত্র জনতার আন্দোলনে হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়কে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে রাতেই হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত শঙ্খ শুভ্র রায় জেলা আওয়ামী লীগের সদস্য। হবিগঞ্জে বালু ভর্তি ট্রাকের ভেতর থেকে ভারতীয় শাড়ি সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। শাড়িগুলোর দাম প্রায় 3.5 কোটি টাকা। গতকাল চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে বালু ভর্তি ট্রাকটি জব্দ করে বিজিবি। সংস্থাটি জানায়, ভারতীয় চোরাই পণ্য যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় তাদের একটি দল। এ সময় একটি ট্রাক তল্লাশি করা হয়। এক পর্যায়ে বালুর নিচে 1900 পিস ভারতীয় শাড়ি, 20,741 মিটার থান কাপড় এবং 10,882টি ক্রিম জব্দ করা হয়। পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
উত্তেজনা কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন। গত কয়েকদিন ধরে গাড়ি চলাচল বন্ধ থাকলেও সকাল থেকে খাগড়াছড়ি, পানছড়ি ও দীঘি নালার উদ্দেশ্যে ছেড়ে যায় গণপরিবহন। হাটবাজারেও বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বিভিন্ন সময়ে গুজব থাকায় অনেকের মধ্যে এখনও বিরাজ করছে আতঙ্ক। নিরাপত্তা নিশ্চিতে জোরদার রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল। গত 1 অক্টোবর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসকদের ওপর হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল থেকে বহির্বিভাগের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা। চিকিৎসকরা জানান, বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঢুকে 3 চিকিৎসকের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় 3 জন চিকিৎসক আহত হন। ঘটনার পর মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। হামলাকারীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা চিকিৎসকদের। কিশোরগঞ্জে এক অটোরিকশা চালকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে করিমগঞ্জের শ্রীরামপুর এলাকার নরসুন্দা নদীর পাড়ে হাত পা বাঁধা একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত হুমায়ুন কবির পেশায় একজন অটোরিকশা চালক। অটোরিকশা ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হুমায়ুনের বাড়ি একই উপজেলার বাদে শ্রীরামপুর গ্রামে। সিলেটে সিএনজি অটোরিকশা চালক হজরত আলী হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ আদেশ দেন। 2014 সালের 17 আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা সিএনজি অটোরিকশা চালক হজরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান। সেখানে তাকে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন। তবে এখনও পলাতক দণ্ডপ্রাপ্তরা। সিএনজি পাম্প থেকে 24 ঘন্টা গ্যাস সরবরাহ চালু সহ 2 দফা দাবিতে নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। গতকাল ঢাকা সিলেট মহাসড়কের শাহে প্রতাপ এলাকায় অবস্থান নেন গাড়ি চালক ও মালিকরা। তাদের অভিযোগ, সিএনজি পাম্পগুলো 24 ঘন্টা পরিবহনে গ্যাস না দিয়ে অবৈধভাবে কলকারখানায় সরবরাহ করে আসছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান তারা। এ সময় মহাসড়কের দুপাশে অন্তত 20 কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়ে ছোট বড় অসংখ্য যানবাহন। পরে প্রশাসনের আশ্বাসে 3 ঘন্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। নারায়ণগঞ্জে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় স্বামী আব্দুল্লাহ চৌধুরী রাসেলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমিনুল হক এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে 2022 সালের 4 নভেম্বর স্ত্রী জান্নাতকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী আব্দুল্লাহ চৌধুরী রাসেল। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় রাসেলের বিরুদ্ধে হত্যা মামলা করলে পুলিশ গ্রেফতার করে। ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে মাইডাস শরৎ এসএমই মেলা 2024। এবারের মেলায় অংশ নিয়েছেন মোট 72 জন নারী ও যুব উদ্যোক্তা। মেলায় অংশগ্রহণকারীদের তৈরি পোশাক, জুয়েলারি ও অন্যান্য আকর্ষণীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন মাইডাস পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক চেয়ারম্যান পারভিন মাহমুদ। আমরা যদি তাদেরকে একটা ডিগনিফাইড লাইফ দিতে পারি, পভার্টি সাইকেলে বাইরে নিতে পারি, একটা পরিবারকে কিন্তু আমরা সাস্টেইন করে দিতে পারবো। কাজেই সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করে যাই, আর মাইডাসের প্ল্যাটফর্ম থেকে অবশ্যই আমরা নারী উদ্যোক্তাদের পাশে, নারী উদ্যোক্তাদেরকে আরো এগিয়ে নেওয়া। অবশেষে চাগস দ্বীপপুঞ্জের ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ব্রিটেন জানায়, কৌশলগতভাবে দ্বীপগুলোর সার্বভৌমত্ব হস্তান্তর করা হবে মরিশাসকে। এর মধ্য দিয়ে অবসান হবে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে চলা 2 দেশের ভূ রাজনৈতিক বিরোধের।
অর্ধ শতাব্দীরও বেশি সময় বিরোধের পর মধ্য ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ঘোষণা দিল যুক্তরাজ্য। বেশ কয়েক বছর ধরে আলোচনার পর মরিশাসের কাছে দ্বীপপুঞ্জটির সার্বভৌমত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার ব্রিটেন ও মরিশাসের প্রধানমন্ত্রীদের একটি যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। এটিকে দুই দেশের জন্যই একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সঙ্গে মরিশাসের বিরোধ অর্ধ শতাব্দীর বেশি পুরনো। 1965 সালে মরিশাসের কাছ থেকে চাগোসের দ্বীপপুঞ্জগুলোকে বিচ্ছিন্ন করা হয়। 1968 সালে ব্রিটেন মরিশাসকে স্বাধীনতা দেওয়ার সময়ে চাগোসের মূল্য স্বরূপ 40 লাখ পাউন্ড দেয়। এরপর দ্বীপপুঞ্জটিকে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি ঘোষণা করে সেখানে ইঙ্গো মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। সে লক্ষ্যে দ্বীপপুঞ্জের প্রায় 1,500 বাসিন্দাকে বিভিন্ন দেশে স্থানান্তর করা হয়। 1971 সালে ব্রিটেন চাগোসের সবচেয়ে বড় দ্বীপ দিয়াগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রের কাছে ইজারা দেয়, যা 2036 সাল পর্যন্ত বহাল থাকার কথা রয়েছে। তবে মরিশাস বরাবরই চাগোসকে নিজেদের অংশ বলে দাবি করে। এই বিরোধ নিষ্পত্তির জন্য দেশটি আন্তর্জাতিক বিচার আদালত ICJ শরণাপন্ন হলে 2019 সালে আদালত ব্রিটেনের বিরুদ্ধেই রায় দেন। ব্রিটিশ দখলদারিত্বকে অবৈধ অভিহিত করে যত তাড়াতাড়ি সম্ভব চাগোসের নিয়ন্ত্রণ মরিশাসের কাছে হস্তান্তরের পরামর্শ দেন ICJ। আদালতের মতে 1965 সালে মরিশাসের কাছ থেকে চাগোসের দ্বীপগুলোকে বিচ্ছিন্ন করার সময় সেখানকার বাসিন্দাদের মতামত নেয়নি যুক্তরাজ্য। তবে ICJের এমন রায় মেনে নিতে নারাজ হয় ব্রিটেন। দাবি করে ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নির্ধারণের এখতিয়ার আদালতের নেই। তবে পরে দ্বীপপুঞ্জ থেকে বাসিন্দাদের জোরপূর্বক অপসারণের জন্য ক্ষমা চায় যুক্তরাজ্য। দ্বীপগুলো মরিশাসের কাছে হস্তান্তর করার প্রতিশ্রুতিও দেয় দেশটি। এরপর দীর্ঘ সময় আলোচনার পর অবশেষে চাগোসের ওপর থেকে সব নিয়ন্ত্রণ মরিশাসের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। অন্তরা সেন, সময় সংবাদ। আরজিকর কাণ্ড ও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতায় প্রভাব পড়েছে পূজার কেনাকাটায়। মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় দুর্গাপূজার কেনাকাটা। তবে এবার কলকাতার নিউ মার্কেট এলাকায় নেই তেমন ব্যস্ততা। পূজার ব্যবসায় বড় সড় ধাক্কা খাচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বুধবার ভোর থেকেই শুরু হয় দেবীপক্ষ। মা দুর্গা আসার আগে এই মুহূর্তে নতুন জামাকাপড় কেনার ধুম পড়ে যায় পশ্চিমবঙ্গে। রাস্তাঘাট, দোকানে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। তবে এবার পূজার বাজারে চিত্র ভিন্ন। গতবারের তুলনায় ভিড় কম, বিক্রিতেও তেমন ছন্দ নেই বলে জানান বিক্রেতারা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রভাব পড়েছে বাজারে। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে বিক্রিতে। বাংলাদেশি না আসাতে লোকাল কিছু আমাদের এখন বিয়ে বাড়ি আছে, সামনে পুজো আছে, তো লোকাল যারা আসছে একটু ওদের এটা প্রভাবটা আছে। শপিং এবারে খুব একটা করিনি, কারণ আমরা তো জাস্টিস ফর আরজিকরের মধ্যে রয়েছি। শপিং খুব একটা করিনি। এই টুকটাক যাদের না দিলেই নয় সেরকম দু একজনের জন্য কেনা। যাকে না দিলে নয় তাকেই দেওয়া। আর মা আসছেন, মাকে তো আমরা একটা দিই পুজোতে, ব্যাস এইটুকুই। এখন আমাদের একটাই চিন্তা, আমাদের জাস্টিস চাই, আর কিচ্ছু চাই না। এবং মা আসছেন, আশা করি আমরা সেখানে সফল হব। কলকাতার নিউ মার্কেট এলাকার লাভ লোকসানের একটি বড় অংশ নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপর। তবে সম্প্রতি বাংলাদেশের জন্য ভিসা নীতি কঠিন করেছে দিল্লি। এতে গত 2 মাস ধরে কমেছে পর্যটকের সংখ্যা। যারাও আসছেন তারাও টাকার দাম পড়ে যাওয়ায় নামমাত্র কেনাকাটা করে ফিরছেন নিজ দেশে। গত বছর এই পুজোয় ব্যবসা হয়েছিল প্রায় 50,000 কোটি টাকা। ভাবতে পারেন শুধু পুজোকে ঘিরে বাঙালির এই পার্বণ অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। তবে এবার 180 ডিগ্রি ঘুরে গিয়েছে বাস্তবতা। একদিকে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে সরাসরি প্রভাব পড়েছে নিউ মার্কেটের অর্থনীতিতে, অন্যদিকে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে অনেকেই এবার ন্যূনতম শপিং করছেন। আর তার ফলশ্রুতিতে এই অর্থনীতিতে বড়সড় ধাক্কা। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
টি-20 সিরিজ সামনে রেখে তীব্র রোদে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। নেটে বড় শট খেলার প্রবণতা ছিল ক্রিকেটারদের মধ্যে। একপাশে পেসার আর অন্য পাশে স্পিনারদের দিয়ে দীর্ঘ সময় বল করিয়েছেন হেড কোচ হাথুরু সিংহে। পর্যবেক্ষণ করেছেন উইকেটও। গোয়ালিয়র থেকে টাইগারদের অনুশীলনের বাকিটা জানাচ্ছেন মাহবুব রিমন। মাধবরাও সিন্ধিয়ায় অভিষেক ম্যাচ, হাঁটু গেড়ে উইকেটের তাই ধরন বোঝার চেষ্টা। তীব্র রোদ ও পেশাদারিত্বের কাছে নস্যি। টেস্ট ব্যর্থতা ভুলে নতুন অ্যাসাইনমেন্ট, সাকিব পরবর্তী যুগ তারুণ্যের জয়গান। সঙ্গে আছেন ৩৯ ছুঁচি অভিজ্ঞতায় সমৃদ্ধ মাহমুদুল্লাহ রিয়াদ। অনুশীলনে ভিন্ন স্ট্র্যাটেজি কোচের। সেন্টার উইকেটের দুই পাশের একটায় তাসকিন শরীফুল মুস্তাফিজ, অন্য পাশে শেখ মেহেদী রিশাদ, রাকিবুল মিরাজ। নেটে ব্যাটে ইমন জাকের, তানজিদদের ঝড়। সাম্প্রতিক সময়ে টাইগারদের ব্যাটিং সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। এদিন তাই ব্যাটিংয়েই আলাদা মনোযোগ সবার। হৃদয়কে কাছে ডেকে কিছু একটা বোঝালেন হাথু। এই সিরিজের ওপরে যে ঝুলে আছে এই লঙ্কান মাস্টারমাইন্ডের ভাগ্য। টি-20 বিশ্বকাপের পরে প্রথম ম্যাচ। টেস্টে নিজেদের হারিয়ে খোঁজা লিটন শান্ত এদিন ব্যাটে দিয়েছেন শান। অনুশীলনে দুজনকে মনে হলো পারফেক্ট, তবে আলাদা করে দৃষ্টি কেড়েছেন জাকের আলী অনেক। পেস বোলিংয়ে শরীফুল দুর্দান্ত, কয়েক দফা বিট করলেন ব্যাটসম্যানদের। মজার ছলে করলেন এলবিডব্লিউর আবেদনও। এভাবেই অনুশীলন চলল প্রায় ঘন্টা দিনেক। তীব্র রোদে শেষ বেলায় কোচ সবাইকে নিয়ে সেরেছেন টিম মিটিং। বার্তা দিয়েছেন ইতিহাসের পুনরাবৃত্তির, কারণ এখন পর্যন্ত টি-20তে টিম ইন্ডিয়ার বিপক্ষে একমাত্র জয়টি যে এসেছে ভারতের মাটিতেই। মধ্যপ্রদেশে মধ্য দুপুরের তীব্র রোদকে সঙ্গী করে অনুশীলনে বাংলাদেশ দল। একেবারে ব্র্যান্ড নিউ ভেন্যুতে খেলা হলেও পিচ কিউরেটর জানিয়েছেন এ মাঠে 200 রানও নিরাপদ নয়। তাই তো অনুশীলনে বড় বড় ছক্কা হাঁকিয়েছেন তানজিদ, রিশাদ আর হৃদয়। হিসেব বলছে বাংলাদেশ আর ভারত অন্তত টি-20তে শক্তিমত্তায় সমানে সমান। কি হয় তাই দেখার অপেক্ষায়। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হয়েছে 12টি, কিন্তু সবার আগে সচিনের ব্যাটে সে কীর্তি দেখেছে মধ্যপ্রদেশের ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম। অথচ কালের আবর্তে এখন অনেকটাই রুগ্ন দশা এই মাঠের। ঘরোয়া লিগ দিয়ে কোনোভাবে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে রূপ সিং স্টেডিয়াম, যে মাঠ সাক্ষ্য দেয় সমৃদ্ধ অতীতের। আছে দৃষ্টিনন্দন ফটো গ্যালারি। গোয়ালিয়র থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। মধ্যপ্রদেশের সবচাইতে পুরাতন ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মোটে 12টি, যার 11টিতে জিতেছে টিম ইন্ডিয়া। 2010 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব ক্রিকেট এই মাঠেই সর্বপ্রথম দেখেছিল ওয়ানডেতে দ্বিশতক, যা করেছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার। কিন্তু সেই শেষ। এরপর গেল 14 বছরে কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম। ঐতিহ্যে মরিচা পড়েছে, চেয়ারগুলো পড়ে আছে বড্ড অবহেলায়। ধুলার আস্তরণ স্পষ্ট, ফ্লাডলাইটের গুল্মের সমাহার, পাখিদের নিরাপদ আশ্রয়, সব মিলিয়ে এ যেন বেহাল দশা। অথচ 1.5 দশক আগেও এই মাঠেই লেখা হয়েছিল কতই না রূপকথা। অলিম্পিকে 32 আর 36 দুই দফা ভারতকে স্বর্ণপদক জেতানো ক্যাপ্টেন রূপ সিং এর নামানুসারে হকির জন্য নির্মাণ করা হয় এই মাঠ। 1980 সালে যা দেয়া হয় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এর পরের 30 বছরের গল্পটা শুধুই ক্রিকেটময়। এ মাঠ স্বাগতিক হয়েছিল 96 বিশ্বকাপেরও। সচিনের দ্বিশতকের পরে তাকে 10 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কিন্তু এই মাঠে আর আশাই হয়নি ভারতীয় ক্রিকেট কিংবদন্তির। টাকাটা তাই এখনো পাওনা তার। তবে যে পাশেই তাকানো যায় গোটা স্টেডিয়ামই যেন সচিনময়। এখানকার একটি রাস্তারও নামকরণ করা হয়েছে তার নামেই। আন্তর্জাতিক ম্যাচ না হলেও দুলীপ, রঞ্জি কিংবা ঘরোয়া লিগের ম্যাচ নিয়মিতই হয় ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে। প্রবেশ পথেই চোখে পড়বে আন্তর্জাতিক আর ঘরোয়া ম্যাচে ফ্রেমবন্দি কত সব মুহূর্ত। এই মাঠ গোয়ালিয়রবাসীর জন্য আবেগ, সঙ্গে ঐতিহাসিকও। বাইরে বেহাল দশা থাকলেও উইকেট কিংবা আউটফিল্ড এখনো আন্তর্জাতিক মানের। মধ্যপ্রদেশে আরও স্টেডিয়াম থাকায় এ মাঠের প্রয়োজনীয়তা কিছুটা কমেছে, তবে ঘরোয়া লিগের জন্য রূপ সিং স্টেডিয়াম সবার পছন্দের। बोर्ड मैचेस डिवीजन डिवीजन वो कंटिन्यू होते हैं। বয়সের ভারে রুগ্ন রূপ সিং স্টেডিয়ামে নেই আগের আভিজাত্য, তবুও বর্তমান প্রজন্মের কাছে মোটেও কমেনি তার আবেদন।
জৌলুস মনে করিয়ে দেওয়ার জন্য কাচের বক্সে বন্দি করে রাখা হয়েছে ছোট্ট এই মিনিয়েচার, যা ধারণা দেয় আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সময় কেমন ছিল এর চেহারা। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত। শুরু হয়েছে বাফুফে নির্বাচনের ডামাডোল। নির্বাহী সভায় মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বর্তমান নির্বাহী কমিটি। এই নিয়ে 5 বার বাফুফে নির্বাচনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই সরকারি আমলা। গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচন অ্যাপিল কমিশনও। নির্বাচনের আগে আরও একটি নির্বাহী সভা করবে বাফুফের বর্তমান কমিটি। এই যেন রবীন্দ্রনাথের ছোট গল্প, শেষ হইয়াও হইল না শেষ। কথা ছিল বাফুফের সভাপতি হিসেবে বুধবার শেষবারের মতো নির্বাহী সভা করবেন কাজী সালাউদ্দিন, তবে আপাতত তা আর হচ্ছে না। নির্বাচনের আগে আরও একটি কার্যনির্বাহী সভা করবে বাফুফের বর্তমান কমিটি। 5 আগস্ট পরবর্তী এই প্রথম বাফুফে ভবনে হয়েছে কার্যনির্বাহী কমিটির বৈঠক, যেখানে 19 সদস্যের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন 10 জন, অনলাইনে যুক্ত ছিলেন আরও 5 সদস্য, আর অনুপস্থিত ছিলেন 4 জন। সভার মূল এজেন্ডা আসন্ন নির্বাচন। মেজবাউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। এই নিয়ে 5 বার বাফুফেতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই সরকারি আমলা। এছাড়া গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচনী আপিল কমিশনও। 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন, এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। গত যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন। ওনার উপরে সবাই কনফিডেন্ট ছিল বিদায় আছে, আর তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং ভোট সেটা সম্মতি দিয়েছে। এবারের বাফুফে নির্বাচনে কমেছে ভোটার সংখ্যা। আপিল কার্যক্রম শেষে 133 ডেলিগেটের অনুমোদন দেওয়া হয়েছিল, সেটাই চূড়ান্ত করেছে বর্তমান নির্বাহী কমিটি। 133 জনের যে লিস্টটা গতকাল আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন, সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে 133 জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। সভায় নির্বাচন ছাড়াও বেশ কয়েকটি ইস্যু নিয়ে হয়েছে আলোচনা, যার মধ্যে ছিল আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ। মহিলা সাফে বাংলাদেশ অংশগ্রহণ করবে, সেই অনুযায়ী এটার সাথে আলাপ আলোচনা, এবং এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যাতে এই কমিটির কার্যক্রম শেষ হলো, যাতে নতুন কমিটি এসে বাকি কার্যক্রমটুকু চালিয়ে নিতে পারেন। দ্রুতই দায়িত্ব নিয়ে তফসিল ঘোষণা করবে বাফুফের নির্বাচন কমিশন, তবে এর মধ্যে আরও একটি সভা করবে বাফুফের বর্তমান কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার গোয়ালিয়র দুর্গ নিয়ে রিপোর্ট। কেউ বলতেন হিন্দের মুক্ত, কেউ বা দেবীর প্রাসাদ। দৈর্ঘ্যে 2.5 আর প্রস্থে প্রায় 1 কিলোমিটার। আয়তনে ভারতের 3য় বৃহত্তম দুর্গ, কিন্তু ঐতিহাসিক গুরুত্ব আর নান্দনিকতায় সবার ওপর। যে দুর্গ স্বামীর হারানোর শোকে আত্মাহুতি দিয়েছিলেন মানসিংয়ের 9 রানী, যেখানে আওরঙ্গজেব কর্তৃক হত্যার শিকার হয়েছিলেন মোগল শাহজাদা মুরাদ। বলা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত বিখ্যাত গোয়ালিয়র দুর্গের কথা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের প্রাণ, আর সেই প্রাণের নিউক্লিয়াসেই গোয়ালিয়র। গোয়ালিয়র হচ্ছে রাজাদের শহর, যে শহরের একেবারে প্রাণকেন্দ্রে পাহাড়ের টিলায় অবস্থিত গোয়ালিয়র দুর্গ। বলা হয় গোয়ালিয়র দুর্গের ইটের প্রায় প্রতিটি ভাঁজে ভাঁজেই রয়েছে কান্না, হাহাকার আর আর্তনাদের গল্প। কি সেটা তাই শোনাবো আজ, চলুন দর্শক। পাহাড়ের কোল ঘেঁষে অতীতে যাত্রা, গা ছমছম কালের সাক্ষী, এ এক ভিন্ন অনুভূতি। গোয়ালিয়র দুর্গের নির্মাণ কাল নিয়ে তর্ক আছে খোদ ঐতিহাসিকদের মধ্যেও। প্রাপ্ত শিলালিপিগুলো বলে 4র্থ শতাব্দী, স্মৃতিস্তম্ভগুলো ইঙ্গিত দেয় 6ষ্ঠ শতক। সিন্ধিয়া, গুপ্ত, হুন, প্রতিহার, কচ্ছবাহ, তোমরা, পাঠান, মুঘল, ইংরেজ কিংবা মারাঠা সবাই রাজ করেছেন এই দুর্গে থেকেই, রেখে গেছেন তাদের স্মৃতিচিহ্ন। দুর্গে প্রবেশের পরেই স্বাগত জানাবে সে সময়কার এই অতিথি কক্ষ। পাশে পানির সংকট পূরণে আছে দীর্ঘ কুয়ো, যদিও এখন তা শ্যাওলার আস্তরণে ঢাকা।
একটু আগালে দু চোখে প্রশান্তি এনে দেবে সেই বিখ্যাত রাজপ্রাসাদ, যার পাদদেশে গোটা গোয়ালিয়র শহর দেখা যাবে এক নিমিষে। এই মুহূর্তে আমরা আছি গোয়ালিয়র দুর্গের সবচাইতে দৃষ্টিনন্দন জায়গায়। আমার পেছনে যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত রাজপুত মানসিং তৈমুরের প্রাসাদ। ইতিহাসে বর্ণিত আছে 1516 সালে সিকান্দার লোদির কাছে হারার পরে এই প্রাসাদের মধ্যেই মানসিংয়ের 9 রানীর সবাই চিতায় আত্মাহুতি দিয়েছিলেন। যুদ্ধে মৃত্যুবরণের আগ পর্যন্ত মানসিং তৈমুরের শাসনকালে গোটা ভারতবর্ষ জুড়ে এক ভিন্ন আবেদন ছিল এই দুর্গের। দেয়ালে খোদাই করা হিন্দু দেবদেবতা, বিষ্ণুর 10 অবতার। সেকালের নির্মাণ, অথচ মহলে প্রবেশ করলেই আপনার চক্ষু হবে চড়ক গাছ। মনোরঞ্জনের জন্য ব্যবহৃত এই কক্ষের এইখানে বসতেন রাজা মানসিং, আর এই 9 কক্ষে তার 9 স্ত্রী। আবার অতিথিদের জন্য ছিল আলাদা কক্ষ। দেয়ালে খোদাই করা মানসিংহের মুকুট কিংবা প্রতীক সবই দৃষ্টি কাড়বে আপনার। কিন্তু মানসিংহের মৃত্যুর পরে যেন দুর্ভোগ নেমে আসে দুর্গটির কপালে। মোগল সম্রাট বাবর ভালোবেসে এই দুর্গকে ডাকতেন হিন্দের মুক্ত, কিন্তু কখনোই আপন করে নিতে পারেননি। দেয়ালেরও কান আছে এমন কথার উৎপত্তি স্থল আপনাকে খুঁজতে হলে আসতে হবে গোয়ালিয়র দুর্গে। এই যে আমার পেছনে দুটো গর্ত দেখতে পাচ্ছেন, এখানে বসে রাজা মানসিং তার 9 রানীর কথা শুনতে পেতেন। এই জায়গাটি সে সময় তার রানীদের বিনোদনের জন্য ব্যবহার হলেও পরবর্তীতে এর আছে এক কলঙ্কজনক ইতিহাস। মোগল সম্রাটরা এই দুর্গের দখল নেওয়ার পরে মোগল সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ঠিক এই জায়গায় তার আরেক ছেলে মুরাদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করেন। মোগল সাম্রাজ্যের পতনের ঠিক আগে আওরঙ্গজেব এই দুর্গকে ব্যবহার করেছেন বন্দিশালা হিসেবে। শোনা যায় সে সময় গোয়ালিয়র দুর্গ পরিণত হয় ভাগাড়ে, স্তূপ হয়ে ওঠে লাশের সারিতে। এখনো রাতের বেলাতে নাকি এখানে পাওয়া যায় কান্না আর বন্দীদের গোঙানির শব্দ। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই দুর্গের মধ্যে আছে কত মন্দির, আছে সেকাল আর একালের মেলবন্ধন, আছে শত্রুর চোখকে ফাঁকি দেওয়ার কত শত আয়োজন। ইতিহাসের আস্ত করে তাই ছুঁড়ে ফেলা নয়, গোয়ালিয়র দুর্গের আবেদন যে শেষ হবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, মধ্যপ্রদেশ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্র সংস্কারে 5 কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ, বাকি রইল একটি। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু, প্রথম দিন অংশ নেবে বিএনপি। ওয়াল কইরা বাথরুম দিয়া বন্ধ করে দিয়েছে, আমাকে শৈলের মধ্যে গা বাড়াই বসে। মানুষজন আসাই জানা, মানে যখন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া অপযোগী হয়ে যায়। রাজধানীর মানিকদিতে দেয়াল তুলে রাস্তা দখলের অভিযোগ, আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আদালতে গড়ানোয় দখল মুক্ত করতে ব্যর্থ সিটি কর্পোরেশন, বিপাকে এলাকাবাসী। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।